আমার দলের চেয়ারম্যান সেদিনকে বলে দিয়েছিল যে আমি পীরজাদা মুসলমান ঘরের ছেলে, আমাকে ৫ ওয়াক্ত নামাজ পড়তে হয়। পুলিশের বুটের শব্দ যত রাত বেড়েছে, পুলিশের বুটের শব্দ সব বেজে উঠেছে। সেদিনকে বারবার বলছি ওপর তলার নির্দেশ, আপনাকে এই পোশাক খুলতে হবে। সেদিন আমার পীরজাদা নওশাদ সিদ্দিকী, আমার প্রাণপ্রিয় ভাইজান, এই বাংলার একমাত্র বিধায়ক, সেদিন বলে দিয়েছিল আপনি বলে দিন আপনার ওপরওয়ালাকে আমি মরে গেলেও আমি আমার পোশাক খুলবো না, আমাকে ৫ ওয়াক্ত নামাজ পড়তে হয়। এই লালবাজার থেকে আমার লাশ বেরোবে, তবু আমি আমার ড্রেস খুলবো না। আর যে ঘটনা এই লালবাজারের বিরুদ্ধে, লালবাজারের ভেতরে আপনারা ঘটাচ্ছেন, আর এই খবর যদি এই লালবাজারের বাইরে যায়, এই বাংলায় যে আগুন জ্বলবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের ক্ষমতা নেই সেই আগুনকে নেভানোর। আমরা বলতে চাইছি যে হিন্দু মুসলমানের তাস খেলবেন না। 2024 সালে লোকসভা নির্বাচন, 2021 সালের বিধানসভা নির্বাচন, সেদিনকে এনআরসি কে নিয়ে এসে সেদিন আমার সংখ্যালঘু ভাইদেরকে ভুল বোঝানো হয়েছিল, আমার সংখ্যালঘু মায়েদেরকে ভুল বোঝানো হয়েছিল যে বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে। কিন্তু আবার 2026-এর বিধানসভা নির্বাচন, এসআইআর কে নিয়ে আসা হয়েছে। আমরা বলতে চাইছি মাননীয় মুখ্যমন্ত্রী আপনি আটকাতে পারতেন, মাননীয় মুখ্যমন্ত্রী আপনি বিধানসভায় বিল পাস করতে পারতেন, আপনি করেননি। আপনি ধোঁকা দিয়েছেন, আপনি মিথ্যে কথা বলেছেন, আপনি মুখ লুকিয়েছেন। আমরা বলতে চাইছি মাননীয় মুখ্যমন্ত্রী শুনে রাখুন, আমার ঘরের আমার বাপ জেঠা কাকা আমার চাচা চাচির রেশন কার্ড আছে, ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, জন্ম সার্টিফিকেট আছে, জমির পর্চা আছে, জমির দলিল আছে, তারপরেও আমাকে পরীক্ষা দিতে হচ্ছে আমার ভোটাধিকার আছে কি না নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি এনআরসির ভয় দেখিয়ে, বিজেপির জুজু দেখিয়ে আপনি বিধানসভায় 215-14টা সিট পেয়েছিলেন, 216টায় এই রাজ্যে সংখ্যালঘু, এই রাজ্যে আদিবাসী, এই রাজ্যে দলিত মানুষ আপনার কাছে হিসাব চাইছে। আপনি বলেছিলেন 10,000 মাদ্রাসা তৈরি করবে, সেই মাদ্রাসা গেল কোথায়? আপনি বলেছিলেন প্রত্যেকটা জেলায় জেলায় আপনি আলিয়া ইউনিভার্সিটির ক্যাম্পাস তৈরি করবেন, কোথায় গেল আলিয়া ইউনিভার্সিটির ক্যাম্পাস? আমরা দেখেছিলাম বামফ্রন্ট আমলে তবু কিছু মুসলমান আমার যুবক, বেকার যুবকদের তাদের চাকরির অন্তত 1-2-3% ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকেই বলতে হবে যে আমার মুসলমান সমাজ সেদিনকে পরিবর্তন করেছিল, 34 বছরের বামফ্রন্ট সরকারকে সরিয়েছিল। আমার চাকরি কোথায় গেল? আমার চাকরি দিতে হবে। মাদ্রাসা যেগুলো বেঁচে আছে, মাদ্রাসাগুলোর করুণ অবস্থা। মাননীয় মুখ্যমন্ত্রী আপনি হিজাব পড়ুন, আপনি হিজাব পড়বেন, আপনি ইনশাআল্লাহ আপনি সুবহানাল্লাহ করবেন, কিন্তু 10,000 মাদ্রাসা কোথায় গেল? বেকার যুবকের চাকরি কোথায় গেল? আলিয়া ইউনিভার্সিটির ক্যাম্পাস কোথায় গেল? এ জবাব তো আপনাকে দিতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী। আমরা কি দেখলাম? আমরা দেখলাম ওয়াকফ সংশোধনী বিল 2025 পার্লামেন্টে বিজেপি নিয়ে আসলো, আর এই রাজ্যে ধর্মপ্রাণ মুসলমান মানুষ তারা রাস্তায় নেমে প্রতিবাদ করলো। তারা বলছে যে আমার বাপ জেঠা কাকারা আমাদেরকে ওয়াকফ সম্পত্তি দিয়ে গেছে, এই ওয়াকফ সম্পত্তি আমরা কোনো মতেই বেহাত হতে দেব না। আমার বাপ জেঠার কবরস্থান কখনোই বেদখল হতে দেব না। আমার বাপ জেঠা 300-400 বছরের বাপ জেঠা কাকারা কবরস্থানে শুয়ে আছে, এই ওয়াকফ সম্পত্তি বিজেপিকে দখল করতে দেব না। সেদিন যখন আমার ধর্মপ্রাণ ভাই, আমার ধর্মপ্রাণ মায়েরা রাস্তায় নেমে প্রতিবাদ করছে, এই মাননীয় মুখ্যমন্ত্রী সেদিনকে উনি বলেছিলেন গুলোগুলি হবে না। যদি ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে গিয়ে আন্দোলন করতে হবে। এই বাংলার আমরা আমার বাপ জেঠা কাকারা সেই ওয়াকফ সম্পত্তি দিয়ে গেছিল, সেদিন আমরা আটকাতে পারিনি। পার্লামেন্টে আমাদের কোনো এমপি ছিল না। সেদিন যদি আমার এই বাংলার মানুষ, এই উলুবেরিয়ার মানুষ খাম চিহ্নে ভোট দিত, তাহলে পার্লামেন্টে অন্তত 294 জন এমএলএর মধ্যে একজন এমএলএ 293 জনের এবং পিসি ভাইপো আর শুভেন্দু অধিকারীর যদি রাতের ঘুম হারাম করে দিতে পারে, এই উলুবেরিয়া থেকে যদি একটা খাম চিহ্ন পার্লামেন্টে যেত, নরেন্দ্র মোদীরও রাতের ঘুম হারাম করে ছেড়ে দিত। এই কথাটা আমরা বুক চিতিয়ে বলতে পারি। কিন্তু আমরা কি দেখলাম? ওয়াকফ সংশোধনী বিল আটকাতে পারলাম না। কিন্তু আমরা দেখেছি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, তামিলনাড়ুতে 6% মুসলমান বাস করে, তামিলনাড়ুতে 6% মুসলমান বাস করে।
সেদিন আমরা দেখলাম তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছে। আমরা দেখলাম এই পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় হিজাব পরে বোরকা পরে, কখনো ইনশাআল্লাহ কখনো সুবহানাল্লাহ। এই রাজ্যে 30% মুসলমান যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে 14 তলায় বসিয়ে রেখে দিয়েছে, তাদেরকে বলছে গুলোগুলি করা যাবে না। আমরা বলতে চাইছি তাদের হকের দাবি, তাদের বেঁচে থাকার দাবি, তাদের কবরস্থান রক্ষার লড়াই। তখন আমাদের কোনো এমপি ছিল না। আমার এই ছিপছিপে রোগা চেহারার ছেলেটা, আমার দলের চেয়ারম্যান, আমাদের সেনাপতি সেদিন আইনজীবীদের নিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছে। আমরা আটকাতে পেরেছি, এটাই আমাদের সাফল্য। আর মাননীয় মুখ্যমন্ত্রী এসআইআর নিয়ে তিনি যে ভুল বোঝাতে চাইছেন, বাংলার মা বোনেরা আপনারা এসআইআর নিয়ে কি ভয় পাচ্ছেন? জোরে বলুন, ভয় পাচ্ছেন? এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, শুভেন্দু অধিকারীদের ষড়যন্ত্র। কেন জানেন? 2014 সালে যখন বিজেপি ক্ষমতায় আসবে তখন কি বলেছিল? বছরে 2 কোটি বেকারের চাকরি হবে, কৃষকদের বিদ্যুৎ ফ্রি হবে, ইলেকট্রিক বিল ফ্রি হবে বলেছিল তো। আর কি বলেছিল? জিরো ব্যালেন্সে 15 লক্ষ টাকা ঢুকবে, আর বিদেশ থেকে যে কালো ধন আছে, কালো ধন ফেরত নিয়ে আসবো। বড় বড় স্বপ্ন দেখিয়েছিল, ভারতবর্ষের মানুষ বিশ্বাস করেছিল। আর মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল কারখানা হবে, ডবল ডবল মাদ্রাসা হবে, ডবল ডবল আলিয়া ইউনিভার্সিটি হবে। আসলে একজন বলছে বিকাশ আর মাননীয় মুখ্যমন্ত্রী বলছে উন্নয়ন, দুটো একই টাকা, রিপিট ওপিট। কারণ 2023 সালে 2003 সালে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএস এর সভায় নাগপুরে গিয়ে তিনি আরএসএস কে তিনি বলেছিলেন, যদি ভারতবর্ষের কোন সংগঠন থাকে, যদি দেশভক্ত কেউ থাকে, তাহলে আরএসএস। আর মাননীয় মুখ্যমন্ত্রীকে আরএসএস বলেছিল দেবী দুর্গা, আর দেবী দুর্গা বলেছিল বলেই তো দেবী দুর্গার পাশে আমার দেবী দুর্গা, দুর্গার পাশে থাকে একদিন লক্ষ্মী, একদিকে লক্ষ্মী, একদিকে কার্তিক, একদিকে গণেশ, একদিকে হচ্ছে সরস্বতী। সেই কারণেই তো মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজেকে ধর্মনিরপেক্ষ বলেন, তিনি নিজেকে ধর্মনিরপেক্ষ প্রমাণ করেন। সেই কারণেই তো মাননীয় মুখ্যমন্ত্রী তার শখের লক্ষ্মীর ভান্ডার নাম দিয়েছে। আমরা বলতে চাইছি, আপনি এই রাজ্যের হিন্দুর টাকা, এই রাজ্যের মুসলমানের টাকা, এই রাজ্যের খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষের টাকা দিয়ে দীঘাতে আপনি জগন্নাথ মন্দির তৈরি করেছেন। আর 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি কোনো সাফল্য থেকে থাকে, মাননীয় মুখ্যমন্ত্রী হিন্দু মুসলমানের ঘরে জগন্নাথের প্রসাদ পাঠিয়েছে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে বড় সাফল্য। আমরা বলতে চাইছি, এই এলাকায় যারা তৃণমূল আছেন, 21শে জুলাই বগল বাজাতে বাজাতে ডিম ভাত আর বিরিয়ানি নিয়ে যখন 21শে জুলাই গিয়েছিলেন, আপনারা ভেবেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এর বার্তা দেবেন। কারণ 2026-এর আগে 2021-এ মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন মঞ্চে স্লোগান উঠেছিল, খেলা হবে, খেলা হবে, আর ভাঙা পায়ে খেলা হবে। আমরা বলতে চাইছি 2026-এও খেলা হবে, আর ভাঙা পায়েও যদি খেলা হয়, নওশাদ সিদ্দিকী লাল কার্ড নিয়ে দাঁড়িয়ে থাকবে। আমরা এই কথাটা বলতে চাইছি যে আমরা সেদিনকে বলেছিলাম যে গণতন্ত্র লুট হচ্ছে, সেদিনকে বলেছিলাম ইভিএম লুট হচ্ছে, সেদিনকে বলেছিলাম প্রশান্ত কিশোর রামের জায়গায় শামকে ঢুকিয়ে দিয়েছে। আর সেদিনকে ছিল 21 সাল, সবে মাত্র শিশুটার জন্ম হয়েছিল। আজকে তার 5 বছর বয়স হতে যাচ্ছে, তার নতুন করে আবার 26-এ জন্মদিন হবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বলছি, আপনি স্লোগান দিচ্ছেন না যতই নারুন কল কাঠি, আর কি বলছে 14 তলায় হাওয়াই চটি, আর 14 তলায় হাওয়াই চটি যাওয়ার আগে লাল কার্ড নিয়ে নওশাদ নবান্নের আগে দাঁড়িয়ে থাকবে। এই কথাটা ফুটো মস্তানদেরকে জানিয়ে দিতে চাই। আমরা বলতে চাইছি যে আপনারা এই 15 বছর ধরে গরিব মানুষের অধিকারকে লুট করেছে, 15 বছর ধরে অধিকারকে লুট করেছে। যারা বগল বাজাতে বাজাতে 21শে জুলাই গিয়েছিলেন, সেদিনকে আপনারা 21শে জুলাই 2021 সালে কি স্লোগান শুনেছিলেন? যে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকবে, আর ভারতবর্ষে সংবিধান আছে বলে
অনুব্রত মণ্ডলের উন্নয়ন তিহারে শুয়ে থাকে। ফুটো মস্তানগুলো শুনে রাখুন। আমরা বলতে চাইছি সংবিধান আছে বলে আমার গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিতের মিড ডে মিলের চাল চুরির দায়ে সংবিধান আছে বলে জ্যোতিপ্রিয় মল্লিককে জেল খাটতে হয়। সংবিধান আছে বলে চাকরি চোর, রোমান্টিক চোর কে পার্থ চট্টোপাধ্যায় 27 বছরের বান্ধবীকে নিয়ে জেল খাটতে হয়। আর সংবিধান আছে বলে শেখ শাহজাহানকে জেল খাটতে হয়। আর এই খলিশানির ফুটো মস্তানগুলো যদি ভাবেন যে একটা মদের পাউচ আর পেট্রোল ভরে দিচ্ছে গাড়িতে আপনি মস্তানি করে বেড়াবেন, তাহলে শুনে রাখুন সংবিধান আছে বলে আপনাদের সঙ্গে অনুব্রত মণ্ডলের খুব তাড়াতাড়ি দেখা হবে নওশাদের 5 টাকার কলম দিয়েই। এই কথাটা ভালো করে মনে রাখুন। অনেক বলার আছে, মাইকটা এত টান বলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। আর একটা আমার মিটিং আছে বারাসাতে, এখান থেকে বারাসাতে বেরিয়ে যাব। শুধু আমি এই কথাটা বলবো যে আপনাদের লড়াইটা আপনারা যে বুথে বুথে আছেন সেই বুথে গিয়ে আপনারা লড়াই করবেন, বুথে মেম্বারশিপ করবেন, কমিটি তৈরি হবে। 26-এ গিয়ে কিন্তু আমাদের তৃণমূলের এই চোর তৃণমূলের বিরুদ্ধে, এই বাটপাড়ি তৃণমূলের বিরুদ্ধে আমাদের কিন্তু দাঁতে দাঁত চেপে লড়াই করতে হবে। কারণ এরা চুরি করবেই, মানুষ এদের পক্ষে নেই, মানুষ এদের পাশে নেই, পুলিশের একটা অংশ এদেরকে সাহায্য করছে। আমরা বলতে চাইছি এই হাওড়া জেলা কেন, এই পশ্চিম বাংলায়, এই পশ্চিম বাংলার পুলিশ যদি 2 ঘন্টা নিরপেক্ষ ভূমিকা পালন করে এই রাজ্যের তৃণমূল সাইনবোর্ডে পরিণত হবে। এই কথাটা তৃণমূলকে শুনিয়ে দিতে চাই। আর কিছু শুনবেন? এই যারা 21শে জুলাই বগল বাজাতে বাজাতে ধর্মতলায় গিয়েছিল, আপনি তো জানেন সেদিন 2007 সাল। আমরা কি দেখলাম? আমরা দেখলাম এই রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, এই রাজ্যের পুলিশ মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সেদিনকে আমরা দেখলাম যে একটা লাশ দমদমের পাতি পুকুরের ধারে পড়ে থাকতে দেখেছিলাম আমরা। তার নাম রিজবানুর রহমান। কে মনে আছে আপনাদের? সেদিনকে আমরা দেখেছিলাম রিজবানুর রহমানের অপরাধ কি ছিল? রিজবানুর রহমানের অপরাধ ছিল লাক্স কোজির অশোক টোডির মেয়েকে ভালোবাসার জন্য সেদিনকে তাকে প্রাণ দিতে হয়েছিল। সেদিনকে এই বাংলার বিরোধী নেত্রী, সেদিনকে আমরা দেখলাম কলকাতার রাজপথে একদিকে রিজবানুর রহমানের দাদা রুকমানুর রহমান, একদিকে রিজবানুর মাকে নিয়ে কলকাতার রাজপথে হাজার হাজার মানুষকে নিয়ে মিছিল করছে, বলছে যে বুদ্ধদেব ভট্টাচার্যের পদত্যাগ দাবি করছে। কি হলো ভাই? কি 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 হলো? কি হলো? চেঁচামেচি করলে আমি তাহলে বলবো না। এই ভাই শুনবেন তো? বলবো তো নাকি? বলবো তো। সেদিনকে আমরা কি দেখলাম? সেদিনকে আমরা দেখলাম রিজবানুর ডেড বডিটা পাতি পুকুরের ধারে, দমদমের পাতি পুকুরের ধারে পড়ে থাকতে। সেদিনকে এই রাজ্য, এই বাংলার অগ্নিকন্যা, এই বাংলা সততার প্রতীক এখন আর সততার প্রতীক লেখে না। কেন জানেন তো সততার প্রতীক লেখে না? সেদিনকে বাংলার অগ্নিকন্যা একদিকে রিজবানুর মাকে নিয়ে,
একদিকে রিজবানুর দাদাকে নিয়ে কলকাতার রাজপথে হাজার হাজার মানুষকে সঙ্গে নিয়ে সেদিনকে ইনসাফ চেয়েছিল। সেদিনকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে মুসলমানদের উপর বুদ্ধদেব ভট্টাচার্যের পুলিশ অত্যাচার চালাচ্ছে, এই বাংলায় মুক্তি চাই, বুদ্ধদেব ভট্টাচার্যের পদত্যাগ চাই। আর আমরা আজকে এই মঞ্চ থেকে বলছি যে আজও পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী 2011 সালে আপনি মুখ্যমন্ত্রী হয়েছে, 15 বছর পূর্ণ হচ্ছে, এখনো রিজবানুর রহমানের মা বুক চাপড়ে আর্তনাদ করছে, আমার রিজবানুর রহমানের যারা মৃত্যু দিল তাদের সাজা হয়নি। আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে আমার আমতার, আমার সেই প্রতিবাদী কণ্ঠ, আমার আনিস খানকে এই রাজ্যের পুলিশ তাকে ছাদ থেকে ছুঁড়ে ফেলে মেরে দিল। আনিসের বাবা এখনো কবরস্থানে গিয়ে জিয়ারত করে আর দোষীদের শাস্তির দাবি চায়। আমরা বলতে চাইছি মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার 15 বছর হয়ে গেল, সেদিনকে রিজবানুর রহমানের বিচার দিতে পারেননি।